শুভ সকাল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জিনিয়া সুলতানা, সহকারী শিক্ষিকা, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে আজ সারা বিশ্ব স্থবির। তবুও তো জীবন গতিশীল, জীবন বহমান। এই ধারাবাহিকতায় আমরা কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস কার্যক্রম গ্রহণ করেছি। তাই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি তোমাদের ক্লাস পরিচালনা করার জন্য। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র নবম দশম শ্রেণীর ক্লাসটি পরিচালনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনলাইন কার্যক্রমে স্বাগতম। অনলাইন ক্লাস কার্যক্রমে যাওয়ার আগে বিশ্ব মহামারী করোনা ভাইরাসের দু একটি কথা না বললেই নয়। আমরা তোমাদের স্কুল বন্ধ হওয়ার আগে কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম যে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাড়ির বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে, ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আশা করি এগুলি তোমরা মেনে চলছো এবং তোমরা সুস্থ আছো। আজ ক্লাসে যাওয়ার আগে তোমাদের একটি ধাঁধা দিতে চাই আমি। আচ্ছা, বলো তো দেখি এরকম কি গাছ আছে যে গাছের পাতা যদি বেটে গায়ে লাগানো হয় চর্মরোগের জন্য বেশ উপকারী, চর্মরোগ ভালো হয়ে যায়। বলো তো সেটা কি গাছ? কিংবা যে গাছের ডাল দিয়ে যদি দাঁত মাজা হয় কিংবা চিবানো হয় তাহলে দাঁত ভালো থাকে। জানো তোমরা সেটা কি গাছ? বলো দেখি কে বলতে পারো? এই তো, বেশ, তোমরা পেরেছ। সেটা হচ্ছে নিম গাছ, তাই না? ধন্যবাদ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? ধন্যবাদ শিক্ষার্থী। আজকের পাঠের বিষয় হচ্ছে গল্প নিম গাছ। এই যে নিম গাছ গল্পটি, নিম গাছ গল্পটির লেখক কে? তোমরা কি জানো কেউ নিম গাছ গল্পের লেখক কে? ধন্যবাদ। নিম গাছ গল্পের লেখক হচ্ছে বনফুল। বনফুল। এই যে নিম গাছ গল্পের লেখক বনফুল, তার প্রকৃত নাম কি জানো তোমরা কেউ? তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই যে বলাইচাঁদ মুখোপাধ্যায় তার প্রকৃত নাম, তাহলে এই যে বনফুল তার কি ধরনের নাম জানো কেউ? বনফুল তার কি ধরনের নাম? হ্যাঁ, বনফুল হচ্ছে তার ছদ্মনাম। কি নাম? ছদ্মনাম, তাই না? বনফুল তার ছদ্মনাম। ছদ্মনাম কি তোমরা জানো কেউ? মনে আছে কারো? পড়িয়েছি কিন্তু ক্লাসে, পড়িয়েছি না? কি পড়িয়েছি? বনফুল ছদ্মনাম কোন চ্যাপ্টার পড়িয়েছি মনে আছে? কোন গল্পে? আচ্ছা, তোমাদের আমি একটা ক্লু দিচ্ছি। বলো তো, একটা প্রবন্ধে পড়িয়েছি। কি প্রবন্ধ পড়েছো তোমরা? অর্ধবার্ষিকে? গুড। বই পড়াতে পড়িয়েছি না? সেটা কার লেখা ছিল? প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? বীরবল, তাই না? বীরবল, হ্যাঁ পড়েছো তোমরা। তাহলে বনফুলের বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। তাহলে ছদ্মনামটা কি আসলে? ছদ্মনামটা হচ্ছে, আমি তোমাদের আবার বলছি, ছদ্মনামটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কিংবা ব্যক্তিবিশেষের গোষ্ঠীও হতে পারে, তার স্বগৃহীত কিংবা স্বব্যবহৃত কোনো নাম, যে নিজের নাম আড়াল করে তার একটা কাল্পনিক নাম সে ব্যবহার করে, সেটা হচ্ছে তার ছদ্মনাম। সেটা হচ্ছে তার একটা কাল্পনিক নাম, যেটা নিজের নামকে
তিনি বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে কত সালে 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন 19 জুলাই। তার বাবার নাম কি জানো তোমরা কেউ? তার বাবার নাম হচ্ছে ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে তিনি কোথায় পড়াশোনা করেছেন, তার আরো বিস্তারিত কিছু জানার ইচ্ছে তোমাদের হচ্ছে, তাই না? হ্যাঁ, তিনি পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে ম্যাট্রিক পাস করেন। 1918 সালে সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে এবং হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে আইএসসি পাস করেন। এবং পাটনা মেডিকেল কলেজ থেকে 1927 খ্রিস্টাব্দে তিনি এমডি পাস করেন। তারপর তার কর্মজীবন কি দিয়ে শুরু হয়? মেডিকেল অফিসার হিসেবে। তিনি 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা এবং প্যারোডি লিখে তার সাহিত্যাঙ্গনে প্রবেশ। 1918 সালে কি তার ম্যাট্রিকের ছাত্র তিনি, তাই না? তখন তার সাহিত্যাঙ্গনে লেখালেখি করে প্রবেশ ঘটেছে সাহিত্যাঙ্গনে। কি লিখে? শনিবারের চিঠিতে। কোথায় লিখেছেন? শনিবারের চিঠি, তাই না? শনিবারের চিঠি। শনিবারের চিঠি। শনিবারের চিঠি কি তোমরা কেউ জানো? শনিবারের চিঠি কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। শনিবারের চিঠি হচ্ছে একটি সাহিত্যিক পত্রিকা। মূলত শনিবারের চিঠিতে তখনকার সময় অন্যান্য পত্রিকায় যে কবিতা গল্পগুলি প্রকাশ হতো, ওই গল্প কবিতাগুলি নিয়ে বিদ্রুপাত্মক সমালোচকমূলক কবিতা লেখা হতো এই শনিবারের চিঠিতে। শনিবারের চিঠিতে মূলত সমসাময়িক সাহিত্যকে বিদ্রুপ করা হতো। বিদ্রুপাত্মক মূলত লেখাগুলি এখানে প্রকাশ করা হতো। সজনীকান্ত দাস এর সম্পাদক। এখানে রবীন্দ্রনাথ, নজরুল, প্রমথ চৌধুরী তাদের লেখা অনেক সমালোচনা হয়েছে। কেউই এই সমালোচনা থেকে রেহাই পায়নি। একটা পর্যায়ে দেখা যায় রবীন্দ্রনাথের সাথে সজনীকান্ত দাসের মতবিরোধ হয়। কেন এরকম সমালোচনা করা হচ্ছে তার সাথে মতানৈক্য হওয়ার পর সজনীকান্ত দাসের ভুল ভাঙে, সে তার ভুলটা বুঝতে পারে। মূলত সমালোচনার জন্য এই পত্রিকার নাম। তারপর তার ভুল ভাঙার পরে তিনি শুদ্ধ চর্চা শুরু করেন এই পত্রিকার। তারপর থেকে তিনি এই যে আমাদের বলাইচাঁদ মুখোপাধ্যায়, এই সজনীকান্তের ভুল ভাঙার পর থেকেই মূলত আমাদের বলাইচাঁদ মুখোপাধ্যায় এই পত্রিকাতে তার লেখা প্রকাশ করতে থাকে। প্রথমত এটা ছিল সাপ্তাহিক, পরে মাসিকভাবে প্রকাশিত হয়। এই কবিতাতে তিনি কি লিখেছেন? ব্যঙ্গ কবিতা। ব্যঙ্গ কবিতা কি? প্যারোডি কবিতা। তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে ব্যঙ্গ কবিতা কি? আচ্ছা, ব্যঙ্গ কবিতা কি এটা জানার আগে আমরা জানবো ব্যঙ্গ কি। তোমরা জানো তো ব্যঙ্গ কি? হ্যাঁ, আমরা সবাই জানি, তাই না? কম বেশি। ব্যঙ্গ হচ্ছে ঠাট্টা, বিদ্রোহ বা রসিকতা। ব্যঙ্গ কবিতাটা মূলত এ বিষয় নিয়ে লেখা হয় যে কোনো ব্যক্তির আচার আচরণ কিংবা সমাজের কোনো আচার আচরণ যদি সেটার মধ্যে ভুল থেকে থাকে, ওই ভুলটাকে নিয়ে সমালোচনা করা, ব্যঙ্গ করা, রসিকতা করা। কৌতুক বা রসিকতার মাধ্যমে এই ভুলটাকে আঘাত করা, সমাজের মুখে যে তার একটা ভুল ছিল ধরিয়ে দেওয়া। মূলত ধরিয়ে দেওয়াই হচ্ছে ব্যঙ্গ কাজ। তোমরা হয়তো পড়ে এসেছো না, দ্বিজেন্দ্রলাল রায় নন্দলাল পড়েছো না? সেই নন্দলাল হচ্ছে ব্যঙ্গ কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দি ছট ব্যঙ্গ কবিতা। তোমরা নিশ্চয়ই ব্যঙ্গ কবিতা বুঝতে পেরেছ। তারপর হচ্ছে প্যারোডি কবিতা। প্যারোডি কবিতা কি? ধরো কোনো বিখ্যাত কবি বা লেখকের কোনো
গাম্ভীর্যপূর্ণ কোনো কবিতা খুব হাস্যরসাত্মকভাবে হালকা হালকা কোনো বিষয় নিয়ে বিদ্রুপাত্মক লেখা, যেটা দিয়ে তাকে বিদ্রুপ করা হয়। কোনো গুরুগম্ভীর বিষয়টাকে হালকা কোনো বিষয় নিয়ে রসিকতা করা হয়। মূলত ব্যঙ্গ কবিতারই একটা শ্রেণী প্যারোডি কবিতা। আর তোমরা হয়তো একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। আমি তোমাদের মানুষ কবিতাতে পড়িয়েছি না কাজী নজরুলের গাহি সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, পড়িয়েছি না? এর একটি ব্যঙ্গ করা হয়েছে কাজী নজরুলের কবিতাকে। গাহি তাহাদের গান, অপরের গায়ে টিপ ফেলে যারা মজা করে খায় পান। তাহলে কি যে ভাব গাম্ভীর্যটাকে এখানে থাকলো, একটা হালকা বিষয় নিয়ে রসিকতা করা। মূলত প্যারোডি হচ্ছে এটাও একটা রসিকতারই অংশ। এই প্যারোডি এবং ব্যঙ্গ কবিতা লিখে তার সাহিত্যাঙ্গনে প্রবেশ। এছাড়া তিনি প্রবাসী পত্রিকাতেও লিখেছেন। প্রবাসী পত্রিকাতেও এক আধ পাতা তিনি লিখেছেন। তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থ হচ্ছে বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নি, এগুলি তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থ। তিনি যে শুধু গল্প লিখেছেন তা কিন্তু তিনি উপন্যাসও লিখেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাস কি জানো তোমরা? আচ্ছা, তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে দৈরথ, কিছুক্ষণ, তৃণখণ্ড, সেও আমি, নির্মম, জঙ্গম, অগ্নি। তিনি যে শুধু গল্প উপন্যাস লিখেছেন তা না, তিনি জীবনী নাটকও লিখেছেন। জীবনী নাটকগুলি তার অনেক বেশি খ্যাতি অর্জন করে। যেমন মধুসূদন, বিদ্যাসাগর জীবনী নাটক তিনি লিখেছেন। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন এবং তিনি পুরস্কার ছাড়াও পদ্মভূষণ উপাধিও লাভ করেছেন। পদ্মভূষণ উপাধি কি তোমরা জানো? পদ্মভূষণ উপাধিটা হচ্ছে এটা ভারত সরকার দেয় 1954 সালে। 1954 সালে প্রথম এই পুরস্কারটা দেওয়া হয়। অসামরিক সম্মাননার দিক থেকে এই পদ্মভূষণ হচ্ছে তৃতীয়। অসামরিক সম্মাননার দিক থেকে পদ্মভূষণ হচ্ছে তৃতীয়। এই সম্মাননা কেন দেওয়া হয়? কেন তুমি জানো কেন দেওয়া হয়? মূলত এই সম্মাননাটা দেওয়া হয় দেশের প্রতি অকৃত্রিম অবদান, যারা দেশের প্রতি অনেক অবদান রেখেছেন তাদের এই সম্মাননাটা দেওয়া হয়। এটা হচ্ছে অসামরিক সম্মাননার দিক থেকে তৃতীয়। তিনি 1979 সালের 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। 1979 সালের 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আমরা এরকম এই যে নিমগাছ গল্পটি পড়ব, নিমগাছ গল্পটি পড়তে যে আমরা কিছু শব্দ পাবো, যে শব্দগুলি আমাদের অর্থগুলি জানা একটু জরুরি। যেমন আমরা শব্দ পাবো ছাল। ছাল শব্দের অর্থ কি? বাকল। আমরা পাবো সায়র। সায়র শব্দের অর্থ কি? সাগর বা সমুদ্র। আমরা পাবো কবি। কবিকে যিনি কবিতা লেখেন। আমরা পাবো কবিরাজ, যিনি মনুষ্য রোগে বিভিন্ন গাছপালা দিয়ে মনুষ্য রোগে ওষুধ তৈরি করেন। এই যে বনফুল তার নিমগাছ গল্পটি লিখেছেন। নিমগাছ গল্পটি অদৃশ্য লোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অদৃশ্য লোক গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটা 1947 সালে প্রকাশিত হয়। তোমাদের হয়তো বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে যে অদৃশ্য লোক গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1947 খ্রিস্টাব্দে। এই অদৃশ্য লোক কাব্যগ্রন্থ গল্প গ্রন্থ থেকে নিমগাছ গল্পটি নেওয়া হয়েছে। কেউ ছাল ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, কেউ বেটে চুলকানিতে লাগাচ্ছে, খোস, দাগ, হাজা, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কিংবা কেউ কচি পাতায় তুই
বাড়ির পাশে গজালে বিজ্ঞ ব্যক্তি যারা আছেন তারা খুশি হন। এই যে বিজ্ঞ, বিজ্ঞ শব্দটি কি? বিজ্ঞ শব্দের মানে জ্ঞানী, তাই না? জ্ঞানী, যারা বোঝেন, এর মর্ম বোঝেন যে নিম গাছ কি। কেন বলে কেটো না? বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে কেটো না। কাকে নিষেধ করে? কেন নিষেধ করে? কারণ নিমের হাওয়া শরীরের জন্য বেশ উপকার। নিমের হাওয়া শরীরে রাখলে শরীরের অনেক উপকার হয়। তারা বুঝতে পারে বিধায় তারা নিষেধ করে যে কেটো না, কিন্তু যত্নও করে। নিম গাছের যত্ন কি তোমরা কেউ করো? করো না। ময়লা আবর্জনার মধ্যে এমনিতেই বেড়ে ওঠে, অযত্ন অবহেলা। কেউ বা সান দিয়ে বাঁধিয়েও দেয়, সে এক আবর্জনা। একদিন এরকম একটা লোক এলো যে গাছটার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল, ছাল তুলল না, পাতা ছিল না, ডাল বাঁধল না, শুধু চেয়ে থাকলো। বলল, কি সুন্দর পাতাগুলি, বাহ, কি থোকা থোকা ফুলেরই কি বাহার, যেন নীল আকাশ থেকে নেমে এসেছে এক ঝাঁক নক্ষত্র, সবুজ সায়ন। এই যে সায়ন শব্দটা তোমরা তখন এখানে পাবে, সায়ন শব্দটা। বাহ, চমৎকার বলে কিছুক্ষণ চেয়ে থাকলো, তারপর চলে গেল। এই যে লোকটা এত প্রশংসা করে চলে গেল, সে কে? সে কি কবিরাজ? না, সে কবি। নিম গাছটা ইচ্ছে করলো এই লোকটার সাথে চলে যায়, কারণ তাকে এরকম করে কেউ তার সুনাম বলেনি, প্রশংসা করেনি, তাকে ভালোবাসে। নিম গাছের ইচ্ছে করলেও নিম গাছ কবির সাথে যেতে পারলো না। কেন যেতে পারলো না? কারণ তার শিকড় অনেক দূর চলে গেছে, মাটির গভীরে চলে গেছে। সেই শিকড় উঠিয়ে তার পক্ষে যাওয়া সম্ভব না। গাছ কি হাঁটতে পারে না? তাহলে এটা কি? এটা একটা প্রতীক, তাই না? প্রতীকের আশ্রয় নেওয়া হয়েছে। শেষে, এই গল্পের শেষে বনফুল একটি কথা বলে একটি ম্যাজিক তৈরি করেছে। কিসের ম্যাজিক? এখানে কি জাদু আছে? জাদু না, জাদু নেই, কিন্তু একটি কথার মধ্যে তিনি অনেক জাদু রেখে গেছেন। কি কথা সেটা? পাশের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। কি দশা? কেউ বলতে পারো কি দশা? এই যে নিম গাছ, সে অনাদর অবহেলায় বেড়ে ওঠে, মানুষের উপকার করে, কবিরাজরা তার থেকে বিভিন্ন চিকিৎসা নেয়। সাধারণ আমরা যারা মানুষ আছি তারা নিত্য নৈমিত্তিক কাজে নিম গাছকে ব্যবহার করি, তাই না? তার ছায়া নিচ্ছি আমরা, ছাল বাকল দিয়ে ওষুধ বানাচ্ছি, কত কাজে ব্যবহার করছি, কিন্তু তাকে কেউ যত্ন করি না। এই গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটা ঠিক নিম গাছের মতোই অবস্থা, দশা। কবি লেখকের কথায় তার এক দশা, যে তার কেউ যত্ন নিচ্ছে না। সে পরিবারের সকল সদস্যদের যত্ন নিচ্ছে, সবার যত্ন করছে, খোঁজ খবর নিচ্ছে, সুখে দুঃখে অসুখে বিসুখে সবার সেবা যত্ন করছে, কিন্তু শেষে আমরা কি দেখি? যে তার যে সমস্যা, তার যদি কখনো অসুখ হয় কিংবা মন খারাপ হয় কিংবা সুবিধা অসুবিধার বিষয়গুলি আমরা ভেবে দেখি না। ঠিক নিম গাছটার মধ্যে আমরা স্বার্থপরের মতো শুধু গাছে থেকে নেই, গাছের যত্ন করি না। ঠিক বউটার কাছ থেকে আমরা নিচ্ছি, শুধু তাকে কিছু দিচ্ছি না, নেয়ার মতো তাকে কিছু দিচ্ছি না, একটু ভালোবাসছি না, তাকে তার প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে চাচ্ছি না। এই যে একটি ম্যাজিক তৈরি করেছেন, একটা গাছের সাথে একটা মানুষের সম্পর্কের একটা ম্যাজিক বনফুল দেখিয়েছেন। মূলত এই যে ছোট ক্ষুদ্র পরিসরে একটি গল্প, এর তাৎপর্য কত বিশাল, এটা হচ্ছে বনফুলের একটা বিশেষ দক্ষতা, বিশেষ গুণ। এই গুণের জন্যই তিনি বাংলা সাহিত্যে আজও খ্যাতিমান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এই ক্ষুদ্র গল্প হলেও এর মাহাত্ম্য অনেক বেশি। তোমাদের হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে, তোমাদের প্রশ্নটা আমি নিতে পারছি না, যেহেতু অনলাইন ক্লাস, এর একটা সীমাবদ্ধতা আছে। এখানে তোমাদের প্রশ্ন করার সুযোগ থাকছে না। হয়তো তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল, আছে, প্রশ্নগুলি আমি নিতে পারলাম না। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ। তারপর তোমাদের সবার সুস্থতা কামনা করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
সব দিক নির্দেশনা মেনে চললে আশা করি এই মহামারী করোনার হাত থেকে ভালো থাকবে, পুষ্টিকর খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাইকে ধন্যবাদ।